আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে যে প্রশ্নটা আমার সামনে আছে, প্রথম প্রশ্ন করেছেন ফজলুল হক সাহেব। আপনার প্রশ্নটা আমি পড়তেছি যে আমার দাদার ঘরে 5 ছেলে 1 মেয়ে। এখন কথা হলো, আমার দাদা জীবিত থাকতে আমার বড় চাচা মারা গেছেন, চাচা আবার 1 মেয়ে রেখে মারা গেছেন, চাচিকে আমার সেজো চাচা বিয়ে করেছেন। এখন কথা হলো, আমার দাদা আবার চাচাতো বোনকে জমি দিয়ে গেছেন। এখন আমার চাচাতো বোন কি আমার দাদার সম্পত্তি পাবে নাকি জানালে খুশি হতাম। আপনার প্রশ্নটা পড়ে আমি যেটা বুঝতে পারছি, অর্থাৎ আপনার যে চাচা মারা গেছেন উনি মৃতকালীন সময়ে একটা মেয়ে রেখে মারা গেছেন। এখন যে ওই ওই মেয়েটা তার বাবার অনুপস্থিতিতে দাদার সম্পত্তি পাবে কি না, আপনার প্রশ্নটা পড়ে আমি এটুকু বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে মুসলিম শরীয়ত মতো, অর্থাৎ মুসলিম ল যেটা, এই অনুযায়ী এই মেয়ে সম্পত্তি পাবে না। এবং আইয়ুব খান একটা আইন করছেন এই ব্যাপারে, 1961 সালে আইয়ুব খানের যে আইন, এটার উপরে আমাদের একটা ভিডিও আছে, আলাদা দেখে নিতে পারবেন, যে ওই আইন অনুযায়ী এই মেয়েটা সম্পত্তি পাবে। আপনার কথা ছিল যে আমার দাদা আমার এই চাচাতো বোনকে, অর্থাৎ এই মেয়েটাকে সম্পত্তি দিয়ে গেছেন, তারপরেও পাবে কিনা। খুব সম্ভবত প্রশ্নটা এরকমই হবে। এখন দাদা দিয়ে গেছে কি গেছে না সেটা এই ক্ষেত্রে ধর্তব্য হবে না। অর্থাৎ মুসলিম আইন অনুযায়ী সে এখন এই দাদার সম্পত্তিটা পাবে না, আর আমাদের দেশীয় আইন অনুযায়ী, আইয়ুব খানের এই আইন অনুযায়ী সে সম্পত্তিটা পাবে। এখন আসলে আমরা কোনভাবে ফয়সালা করব সেটা সবসময় নির্ভর করে আমরা পারিবারিকভাবে কতটা ধর্ম পালন করি এটার উপরে নির্ভর করবে মৌলিকভাবে। আর একটা কথা বলবো, ফারাইজের প্রশ্নগুলো আপনারা যারা করবেন বিস্তারিত বিভিন্নভাবে লেখা দরকার নাই, আপনি সংক্ষেপে এভাবে খেয়াল রাখবেন, যেই ব্যক্তি মারা গেছে যার সম্পত্তিটা আমরা বন্টন করতে চাই তার কে কে ওয়ারিশ আছে এই কথাটা একটু স্পষ্টভাবে বর্ণনা করবেন। অন্য একজনের পর একজন মারা গেছে, বিভিন্ন স্টেজ, এত স্টেজ একসাথে দেখাবেন না। যার সম্পত্তিটা বন্টন করতে আপনি চান উনার কোন কোন ওয়ারিশ আছে এই কথাটা বলবেন, যে অমুক ব্যক্তি মারা গেছে, মৃতকালীন সময়ে উনি এই ওয়ারিশ রেখে গেছেন। তাহলে এইভাবে বলতে আমাদের অনেক সুবিধা হবে, বুঝে নিতে অনেক সুবিধা হবে। আশা করি প্রশ্নটার উত্তর পেয়েছেন। যদি কোনো অংশে সমস্যা থাকে আবারও কমেন্ট করতে পারেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন দেলোয়ার হোসেন সাহেব, উনি শাহজাহানপুর থেকে, উনি লিখছেন যে স্যার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। এক ভাই আরেক ভাইয়ের নিকট 60% জমি বিক্রি করবে, এখন কোন ধরনের দলিল করলে ভালো হয়, হেবা না সাব কবলা দলিল? আপনি ভাইকে সম্পদ দিবে, এই ক্ষেত্রে একটা অপশন সুবিধা এটা আছে, ইচ্ছা করলে আপনি হেবা দলিলও করতে পারেন। এক্ষেত্রে বলে মানুষ হেবা করবে কেন, সরকারের কাছে সবচাইতে গ্রহণযোগ্য পছন্দনীয় দলিল হলো সাব কবলা দলিল, যেটা করতে আপনার অনেক বেশি টাকা পয়সা খরচ হইবে, যেটা যেই কোনো দুই ব্যক্তি, পরিচিত অপরিচিত, দুই ব্যক্তি, একাধিক ব্যক্তি, বিভিন্নভাবে এই দলিল যেই কোনোভাবে এরকম করা যায়। এখন হেবাটা তো সবাই সবার জন্য করতে পারে না। এখন ভাই যেহেতু ভাইকে জমি দিতেছে, বেচতেছে, তারপরে ইচ্ছা করলে এখানে কেউ হেবা করতে পারে। এই ক্ষেত্রে সুবিধা হলো এইটা, হয়তো একটা সাবকবলা দলিল করতে আপনার যত যত টাকা খরচ হবে, হেবা দলিল করতে আপনার এত টাকা খরচ হবে না। এই জন্য মানুষ অনেক সময় এই সুবিধাটা নিয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন সুবিধা আছে, যেটা আমি এখন আর এই মুহূর্তে বলতে চাচ্ছি না। হেবা দলিলের বিভিন্ন সুবিধা আছে। একটা সুবিধা হইলো এরকম, ধরেন আপনি একটা সাবকবলা দলিল করলেন কোনো কারণে, পার্শ্ববর্তী একটা ওয়ারিশ এটাকে হকসভা অগ্রিম টাকা দায়ের করে যে জিনিসটা আমরা বলি, এর ভিত্তিতে অনেক সময় নিয়েও নিতে পারবে। কিন্তু আপনি যদি একটা হেবা করেন যে আমি তো অমুককে হেবা করছি, অমুককে তো আর করতে, অন্যকে তো আর দেবো না, যার কারণে এইসব সুবিধা থাকবে না। এছাড়াও বিভিন্ন দিকে এরকম আছে, যার কারণে এই ক্ষেত্রে আপনার অপশন আছে, আপনি ইচ্ছা করলে একটা হেবা দলিল দিতে পারেন, আর যদি সাবকবলা দলিল করেন আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নাই। আশা করি প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নটা আমার সামনে যে প্রশ্নটা আছে সেটা হইল আনুদীপ প্রশ্নটা করেছেন। আরুদীপ খুব সম্ভবত ওনার নামটা এভাবে হবে। আপনি জানতে চেয়েছেন স্যার আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দোয়া করি আল্লাহ যেন সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, আমিন।
আপনার আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, উনি অনেক প্রশংসা করেছেন আমাদের। আমার প্রশ্ন হলো 12.47 কাঠা, এখানে 0.47 কাঠাকে ছটাকে নেব, অর্থাৎ 12.47 কাঠা, উনি চাচ্ছে কাঠাকে ছটাকে নিতে। কাঠাকে আপনি একসাথেও ছটাকে নিতে পারবেন, আর আপনার বোঝার সুবিধার্থে যদি একটু ভেঙে ভেঙে নেন তাও আপনার ভালো হয়। এক্ষেত্রে আপনাকে দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে। একটা হলো, আমরা জানি যে এক কাঠা সমান 1.65 শতাংশ, এটা মনে রাখবেন, কাঠা বড়, শতাংশটা ছোট। আবার আরও একটা সূত্র একটু মুখস্থ রাখবেন যে 1 শতাক সমান 0.1031 শতাংশ। আমাদের শীট যাদের কাছে আছে ওনারা এরকম দেখতে পাবেন যে শীটের এই 19 নাম্বার পেজে আমরা এই শতাক, কাঠা, একর, বিঘা এগুলির এরকম হিসাবগুলো এরকম দিয়ে দিছি। এই অংশকে আপনি যদি একটু স্ক্যান করেও রাখতে চান, অর্থাৎ তাহলে একটু নিয়ে নিতে পারেন, তারপরে এই সূত্রগুলো দেখতে পারেন, এবং এই সূত্রগুলোর ভিত্তিতেই মূলত আমরা কাঠাকে শতাংশে নিয়ে নিব। তো কাঠাকে প্রথমত শতাংশে নেওয়ার জন্য আপনি যেহেতু 0.47 বলছে, 0.47 কাঠাকে আপনি প্রথমে শতাংশ নেবেন, 1.65 দ্বারা গুণ করবেন, তাহলে এটা শতাংশ হয়ে যাব। এখানে শতাংশ আসছিল 0.78 শতাংশ, আমি করছি। এরপরে এই শতাংশটাকে আপনি কাঠা বানাবেন। মনে রাখবেন শতাংশটা বড়, কাঠাটা কাঠা বানাবেন না, শতাক বানাবেন। মনে রাখবেন শতাংশটা বড়, শতাকটা ছোট। 1 শতাক সমান 0.1031 শতাংশ। বলতে পারেন এই কথা, 1 শতাংশের 10 ভাগের 1 ভাগ হইলেও 1 শতাক। এই জন্য কোনো শতাংশকে যদি আপনি শতাক বানাতে চান 0.1031 দ্বারা ভাগ করবেন। আমরা 0.78কে যখন 0.1031 দ্বারা ভাগ করলাম তখন এটা দাঁড়ায় 7.56 শতাক। অর্থাৎ আপনি এই কথা বলতে পারেন যে 0.47 কাঠা সমান 7.56 শতাক। আশা করি প্রশ্নটার উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। পরবর্তী প্রশ্নটা আমার সামনে আছে, যিনি প্রশ্নটা করেছেন জাহিদুল ইসলাম সাহেব। আপনি বলছেন কাঠা এর বর্গফুট এবং শতাংশ এর বর্গফুটের পার্থক্য কি, উদাহরণ সহ বুঝিয়ে দিলে উপকৃত হব। আপনাকে এই ক্ষেত্রে জানতে হবে যে 1 শতাংশ সমান, আমরা বলি এবং সরকারিভাবেও এটা ধরে যে 1 শতাংশ সমান 435.60 বর্গফুট। এই কথা মুখস্থ রাখবেন। আরেকটা মুখস্থ রাখবেন যে 1 কাঠা সমান 720 বর্গফুট। তাহলে শতাংশের যে বর্গফুট এটাও আপনি পেয়ে গেলেন, কাঠার যে বর্গফুট এটাও পেয়ে গেলেন। তবে একটা কথা মনে রাখবেন, 1 কাঠা সমান যে 720 বর্গফুট আমি বললাম, এটা সরকারিভাবে এইভাবে ধরে, অর্থাৎ হিসাবের সুবিধার্থে এভাবে করে। না হয় অ্যাকচুয়াল বা পারফেক্ট যদি আপনি 1 কাঠা সমান কত বর্গফুট এটা বের করতে আপনি চান, তাহলে আপনি ইচ্ছা করলে 435.60কে যখন 1.65 দ্বারা গুণ করবেন তখন কিন্তু এটা বর্গফুট হবে। আর এই ক্ষেত্রে আপনি দেখবেন বর্গফুট হবে 718.74 বর্গফুট, অর্থাৎ বলতে পারেন 719 বর্গফুট। কিন্তু অঙ্কের সুবিধার্থে, বলার সুবিধার্থে বা সরকারিভাবে ধরতে এইভাবে ধরে যে 720 বর্গফুটে 1 কাঠা। আসলে অ্যাকচুয়াল হিসাব যখন করে তখন দেখা গেছে যে 718.74 বর্গফুট হয়। আশা করি বুঝতে পারছেন। আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটা আমাদের সামনে আছে, যিনি প্রশ্ন করছেন শরীফুল ইসলাম সাহেব, চাঁপাইনবাবগঞ্জ থেকে। ভাই শরীফুল ইসলাম সাহেব, আপনি জানতে চেয়েছেন যে আপনার প্রশ্নটা এরকম যে স্যার আপনাদের কাছে কোর্স করার সুযোগ আছে কিনা বা অনলাইনে কোর্স করতে পারবো কিনা, এমনকি জানতে চেয়েছেন অফলাইনে আমার আশেপাশে কোথাও আসলে কোর্স হচ্ছে কিনা। আমরা বিডি মেজারমেন্টকে যারা নিয়ন্ত্রণ করে ভোকেশনাল সার্ভে থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এরকম অনলাইন এবং অফলাইনে ক্লাসগুলো দেখাই। বর্তমানে আমি ভোকেশনাল সার্ভে ঢাকা বিভাগীয় পরিচালক হিসেবে আছি, যার কারণে আমার সেন্টারগুলো মেইনলি ঢাকা সিটি রিলেটেড হয়। আশেপাশের জেলাগুলোতে মাঝে মাঝে আমার যাওয়া হয়। এই জন্য আপনি যেখানে অবস্থান করেন ওখান থেকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আশেপাশে কোথাও আমাদের কোর্সগুলো রানিং আছে কিনা। বর্তমানে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে বা ওইদিকে আমাদের কোনো ব্যাচ রানিং নাই। আমরা আসলে লোকবল স্বল্পতার কারণেও সব সময় সারা বাংলাদেশে একসাথে এরকম ব্যাচগুলো নেওয়া যায় না। আমার দায়িত্ব হইল ঢাকা সিটির ভিতরে এবং ঢাকা সিটির আশপাশ এইগুলাতেই আমি এরকম সেন্টারগুলো প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। বাকি দেখা গেছে যে অনলাইনে
বাংলাদেশসহ সারা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্টগণ আছে। এখানে আমরা অনলাইনে ক্লাসগুলো দেখানোর চেষ্টা করি। অফলাইনে যেরকম সামনে উপস্থিত থেকে ক্লাসগুলো দেখায়, অনলাইনেও আমরা এরকম ভিডিওর মাধ্যমে সে আমাদের বোর্ডটা পরিপূর্ণভাবে দেখতে পায় এবং আমরা এই ক্লাসগুলো দেখাই। এটার জন্য আমরা প্রায় প্রতি মাসেই এরকম নতুন নতুন ব্যাচ নিয়ে থাকি। যে কেউ আগ্রহী হইলে আমাদের ফোন নাম্বার আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং কোর্সে আমরা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় জিনিসগুলো শিখাই। এই যে নকশা বুঝবেন, দলিল বুঝবেন, খতিয়ান বুঝবেন, আনাকোন্ডা কড়াকান্তের হিসাব নিকাশ, সিএসআর বিএসএস এর যে জরিপগুলো হয়েছিল, জায়গা জমির আইন কানুন নিয়ম নীতি ইত্যাদির উপরে আমরা প্রশিক্ষণ দিই। বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের আমরা যাবতীয় কাজগুলোই শিখাই। আমাদের এখানে যখন একটা লোক ভর্তি হইতে আপনার টোটাল যাবতীয় 3 মাসের কোর্স, টোটাল আপনার একবারে সার্টিফিকেট সহ খরচ হবে 4000 টাকা। এর মধ্যে ভর্তির সময় দিতে হয় 2000 টাকা, আর 2000 টাকা দিতে হয় অর্ধেক কোর্স শেখার পরে। যে কেউ ভর্তি হইলে আমাদের 100 পেজের লেকচার শিট আছে, আমরা এগুলো তাকে এরকম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেই। ভোকেশনাল সার্ভে থেকে একটা রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়, ওই রেজিস্ট্রেশন কার্ডটা পাঠাই দেই। এরপরে দেখা গেছে যে আমরা তাকে একটা প্রসপেক্টাস, নিয়মাবলী, অর্থাৎ আনুষঙ্গিক যত কাগজপত্র আছে এগুলি আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই দেই। উনি পাওয়ার পরে আমরা অনলাইন ভিত্তিক দিনে রাতে যেই কোনো সময় উনি সুইটেবল মনে করে আমরা এরকম ক্লাসগুলো দেখাতে থাকি। এতে করে আপনি ইনশাল্লাহ ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন। এই জন্য আপনি যদি আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার আগ্রহী হয়ে আপনার কমেন্ট বক্সেও আপনার মোবাইল নাম্বার দিলে আমরাও আপনাকে ফোন করতে পারি। আপনিও আমাদের এরকম ফোন নাম্বার আমাদের ফেসবুক পেজে, ওখান থেকে এরকম ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আছে, ওখান থেকে এরকম সংগ্রহ করা যায়। আপনি চাইলে আমরা এরকম ফোন নাম্বারও আপনার কমেন্টে ওখানে লিখে দিই। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে অর্থাৎ আমাদের সাথে এরকম দেখা গেছে যে কোর্সটা করে নিতে পারেন। আর কোর্স সমাপ্ত করার পরে আমরা অনলাইন ভিত্তিক একটা পরীক্ষাও নেই। ওই পরীক্ষায় যারা পাশ করে এদেরকে ভোকেশনাল সার্ভে থেকে একটা সনদ দেওয়া হয়, যেটার দ্বারাও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সার্ভেয়ারের পোস্ট, অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার, বাউন্ডারি আমিন, এইসব পোস্টে এরকম অ্যাপ্লিকেশন করা যায়। আশা করি ভিডিও টিউটোরিয়ালটা শুনে, প্রশ্ন উত্তর পর্ব শুনে আপনারা উপকৃত হবেন। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে এরকম আমাদেরকে এরকম কমেন্টে প্রশ্ন করবেন। প্রশ্ন করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার নাম ঠিকানা পরিপূর্ণভাবে একটু লেখার চেষ্টা করবেন, আর প্রশ্নটা যাতে একটু সুস্পষ্ট হয় ওইভাবে একটু বলার চেষ্টা করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম আমাদের চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এবং প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।